আসসালামু আলাইকুম। বইঘরে আপনাকে স্বাগতম। বইঘরের অডিও স্টোরিতে অদ্ভুত পাঠাগার হারুকি মুরাকামির অনুবাদ করেছেন আরমান কবির। এর দ্বিতীয় পর্ব শুনেছিলেন, আজকে তৃতীয় পর্ব এবং শেষ পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে, উপভোগ করুন। গল্প পাঠে আমি স্মৃতি। শুরু করছি অদ্ভুত পাঠাগার। পকেট থেকে চাবি বের করে অন্ধকারে বেশ কসরত শুরু করলো মেষমানব। তালা খুলে ফেলবে শীঘ্রই, খুব সাবধানে করতে হবে কাজটা, বুঝলে? বুড়ো যাতে ঘুণাক্ষরেও টের না পায়। নিজেকেই যেন বলল মেষমানব। ডানে বামে বার কয়েক মোচড় দিল মেষমানব। এরপর তীক্ষ্ণ ক্যাচ ক্যাচ শব্দ তুলে ধীরে ধীরে দরজাটা ইঞ্চি ইঞ্চি করে খুলে গেল। ভয়ে ভয়ে উঁকি দিলাম আমরা, কিন্তু না, কোথাও বুড়োকে দেখা যাচ্ছে না। এবার আমাদের সামনে সেই করিডোরের গোলক ধাঁধা। এবার আসল কাজ, বললাম আমি। গোলক ধাঁধা? আরে যা, একটা কথা ভুলেই গিয়েছিলাম। জিহ্বায় কামড়ে দিল মেষমানব। এই রাস্তাও তো চিনি না, আর বেমালুম ভুলেই বা গেলাম কিভাবে? হ্যাঁ, আচ্ছা যাকগে, ভেবো না খোকা, দেখো ঠিকঠাক পথ করে নেব আমরা। কিন্তু আমি ঠিক ভরসা পেলাম না। গোলক ধাঁধা খারাপ জিনিস, এখানে একবার পথ হারালে আরও কঠিন বিপদ। ঠিক পথ খুঁজে বের না করা পর্যন্ত সামনে আগানো বন্ধ, আবার নতুন করে শুরু করতে হবে। এত সব ভাবার সময় অবশ্য এগিয়ে চললাম আমরা দুজনে। যা ভেবেছিলাম, পথ খুঁজে পেতে দফা রফা হয়ে গেল আমাদের। মেষমানব নাকানি চুবানি খাচ্ছে, একবার ডানে যায় তো তিনবার বামে। এভাবে বার কয়েক আমাদেরকে আবার নতুন করে শুরু করতে হলো। তবু আমি কেন জানি আশা ছাড়তে পারছিলাম না। মনে হচ্ছিল এভাবে একটু একটু করে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে মেষমানব উদ্ভ্রান্তের মতো ছুটছে, একবার দেয়ালে কান পেতে শোনে, আরেকবার দেয়ালের গায়ে জিভ বুলিয়ে চেটে আর হাত দিয়ে কি যেন পরখ করে দেখার চেষ্টা করে। একবার তো দেখলাম সিলিংয়ে ঝুলে থাকা মাকড়সার সাথে কি যেন আলাপ করছে। মাকড়সার ভাষা সে বোঝে, সে কি সাধারণ কোনো মানুষ? অসম্ভব। এই লোকের এলেম আছে বলতে হবে, আমাকে মেনেই নিতে হবে এটা। এদিকে সময় থেমে নেই, রাত প্রায় শেষ, ভোর হয় হয় করছে। মিস্টার মেষমানব, ভয়ে ভয়ে ডাকি, বলে ফেলো খোকা, আমরা কি বের হতে পারবো? পারবো মানে? খুব পারবো, আমরা ঠিক পথেই আছি, একটু ধৈর্য ধরো। কেন যেন আমারও মনে হলো হ্যাঁ, আমরা পারবো। করিডর ধরে উল্কার বেগে চলেছি আমরা, মাটিতে পা পড়ছে না বললেই চলে। হ্যাঁ, বলা যায় উঠছি। ওই দেখা যায় শেষ প্রান্তে একটা দরজা, দরজার ফাঁক দিয়ে চুলের মতো চিকন একটা আলোর রেখা দেখা যাচ্ছে, ভোরের আলো। কি খোকা, এবার বিশ্বাস হলো? মেষমানবের মুখে গর্বিত হাসি। ওই দেখা যায় মুক্তি, এসো এসো, আমরা স্বাধীন। মেষমানব দরজা খুলতেই বুড়োর মুখটা ঠিক আমাদের মুখের উপর এসে পড়ল। আমাদের জন্যই অপেক্ষা করছিল সে। এসো এসো, স্বাগত। টিটকারির ছলে বুড়ো গায়ে জ্বালা ধরিয়ে দেওয়া একটা খিটখিটে হাসি হাসল সে। আমরা সেই 107 নম্বর ঘরে এসে পৌঁছেছি। বুড়ো বসে আছে তার চেয়ারে, আর তার পাশেই অতিকায় কালো একটা কুকুর, গলায় নানা রঙের পাথর বসানো বেল্ট, সূচালো কান, বিরাট কালো একটা দৈত্য বলা চলে একে। সবচাইতে অবাক হলাম ওর মুখে আমার খুদে স্টার্লিং পাখিটা দেখে। মৃত্যু যাতনায় ছটপট করছে বেচারা, রক্তে ভেসে যাচ্ছে ওর দেহখানা। এত সময় লাগলো তোমাদের? হ্যাঁ, সে কখন থেকে আমরা তোমাদের অপেক্ষায় আছি জানো? আর পারলাম না, কেঁদে ফেললাম আমি। স্যার, আমার কথা কি যেন বলতে চাইল মেষমানব। চুপ রাও বদমাস, গর্জে উঠল বুড়ো। কোত্থেকে যেন হাতে চলে এলো তার বিখ্যাত বেত। সামনের টেবিলে সপাং করে এক ঘা বসিয়ে দিল। পুরো ঘরের সব যেন পাথর হয়ে গেছে এই এক আঘাতে। তোমাদের শাস্তি কি হবে শোনো এবার। দাঁত কিরমির করলো বুড়ো। অমাবস্যায় বুড়ো আগে ঘুমিয়ে সকাল সকাল ওঠে। এসব তাইলে সব ভুল শুনেছিলাম, বিড়বিড় করলাম আমি।
ওরে আহাম্মক, কার কাছে শুনেছিস ওসব গপ্প? মুখ বাঁকালো বুড়ো। আমার ওপর দাদাগিরি এত সহজ নয় খোকা, বরং তোমাদের ফাঁদে ফেলা আমার জন্য কি সোজা তা তো দেখতেই পাচ্ছ। বাগান থেকে ফল তুলে আনার চাইতেও সোজা। আহাম্মকের আহাম্মক। হাই, মেষমানবের কথা শুনে কি ভুল করলাম আমি? সব গেল আমার জুতো জোড়া, আমার পাখিটা। এখন ধরা পড়ে মায়ের সাথে দেখা করার রাস্তাও বন্ধ। তীব্র হতাশায় ডুবে গেলাম আমি। আর এই বেটা ভেড়া। এবার মেষমানবের দিকে ফিরল বুড়ো। বেটটা বন্দুকের মতো তাক করে আছে ওর দিকে। তোর শাস্তি কি জানিস? তোকে কেটে টুকরো টুকরো করে কাঁকড়া বিছের মুখে ছেড়ে দেব। ওরা খাবে তোর মাংস, হারামজাদা। আতঙ্কে আমার পেছনে আশ্রয় নিয়েছে বেচারা মেষমানব। সর্বাঙ্গ কাঁপছে বেচারার, আমি টের পাচ্ছিলাম। আর তুমি, ছোট্ট শয়তান, আমার পালা এলো। তোমার কি হবে জানো? এই যে দেখছো কুকুরটা, এ তোমায় কুচি কুচি করবে। কেবল তোমার মগজটা কিছু করবে না ও। সেটা আমার ভাগে, বুঝলে? হুম, রসিয়ে রসিয়ে খাবো। অবশ্য বই 3টে পড়ে শেষ করলে স্বাদ আরও বাড়তো। তবু এখনও খারাপ লাগবে না আশা করি। হো হো করে হেসে উঠল বুড়ো, যেন নরকের কোনো শয়তান। আর এইদিকে আমার ওপর থেকে চোখে সরছে না কুকুরটার। ওর চোখে উত্তেজনা। ঠিক এই মুহূর্তে একটা জিনিস খেয়াল করলাম, কুকুরটা মুখের ভেতর আমার পাখিটার দেহ আস্তে আস্তে বড় হচ্ছে, একটু একটু করে দ্রুত বাড়ছে। একটু পরে ওকে আর মুখে আটকে রাখা যাচ্ছে না, আর পারছে না কুকুরটা। পাখিটা এমন একটি মুরগির চাইতেও বড়। এবার ও চাইলো পাখিটাকে ফেলে দিতে, কিন্তু ততক্ষণে ওটা আরও বড় হয়ে গেছে। যা হওয়ার তাই হলো। চিরে দুভাগ হয়ে গেল কুকুরটার মুখ। বিশ্রী শব্দ করে ওর খুলি ফাটার শব্দ শুনলাম আমি। আর বুড়ো উন্মাদের মতো বেত দিয়ে পাখিটাকে মেরে চলেছে, কিন্তু লাভ হচ্ছে না। বাড়তে বাড়তে একটা ষাঁড়ের আকার ধারণ করলো পাখিটা। এবার ষাঁড় হয়ে বুড়োকে চেপে ধরলো দেয়ালের সাথে। আমার ছোট্ট পাখিটার ডানা ঝাপটানোর শব্দে আমার কানের তালা লাগার উপায়। দেখো কি, পালাও পালাও এখান থেকে, চেঁচালো পাখিটা। কিন্তু এই কণ্ঠ চিনি আমি। এটা সেই মেয়ের কণ্ঠ। যদিও সে বোবা, তবু আমার মন বলছে এটা এরই কণ্ঠ। কিন্তু কিন্তু তুমি আমায় নিয়ে ভেবো না, তুমি পালাও, দেখবে আমি পরে ঠিক চলে এসেছি। এক্ষুনি না পালালে শূন্যে হারিয়ে যাবে তুমি, যাও। আর কিছুই করার নেই তখন। মেষমানবের হাত ধরে এক ছুটে বাইরে চলে এলাম। এই সাত সকালে লাইব্রেরিতে কোনো লোকজন নেই, তাই যখন আমরা ওপারে এলাম কেউ আমাদের দেখেনি। এক ছুটে খোলা জানালা দিয়ে লাফিয়ে বাইরে পড়লাম, তবু থামিনি। আবার ছুটে চলে এলাম পার্কে। ঘাসের ওপর লাফিয়ে পড়ে দম নিতে লাগলাম। মুখ দিয়ে রেখেছি ঘাসের ভেতর। কতক্ষণ এভাবে ছিলাম জানি না, কিন্তু যখন মুখ তুলেছি দেখি মেষমানব নেই। আশেপাশে কোথাও তার দেখা পেলাম না। বার কয়েক চেঁচিয়ে তার নাম ধরে ডাকলাম, সাড়া নেই। এভাবে না বলে চলে গেল। কিন্তু তখন মুক্তির আনন্দে আমি বিভোর, তাই ওকে নিয়ে আর মাথা ঘামালাম না। বুক ভরে দম নিয়ে চারিদিক চেয়ে দেখেছি। আজ কি সুন্দর এই ধরনী, কি সুন্দর এই স্বাধীনতা। বাড়ি ফিরে দেখি মা আমার জন্য খাবার সাজিয়ে অপেক্ষা করছেন। তাকে দেখে একটুও চিন্তিত মনে হলো না। আমি যে মাঝখানে কদিন ছিলাম না, আমার পায়ে জুতো নেই, এসব নিয়ে কোনো প্রশ্নই করলেন না তিনি। যেন এসব খুব স্বাভাবিক ব্যাপার। আমিও আর আগ বাড়িয়ে কিছু বলতে গেলাম না। দরকার কি? মায়ের চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেছে। সব সময় মনে হয় একটা বিষাদের কালো ছায়া তাকে ঘিরে রেখেছে। এরকমটা তো আগে দেখিনি। নাকি আগে থেকে এরকম ছিল, আমি খেয়াল করিনি। কে জানে, হতেও পারে। এদিকে আমার পাখিটার খাঁচা খালি পড়ে আছে, ওকে আর দেখবো না বুঝে গেলাম। মাকে কিছুই জিজ্ঞেস করলাম না অবশ্য। ওর শূন্যতা আমাকে মেনে নিতে হবে, কিছুই করার নেই। মাঝে মধ্যে লাইব্রেরির এই বেজমেন্টের কথা মনে পড়ে। আচ্ছা, ওইসব ঘটনা কি সত্যি আমার সাথে ঘটেছিল? কেউ কি বিশ্বাস করবে? আসলেই কি লাইব্রেরির নিচে অমন একটা জেলখানার করিডোর আছে? আমার কি উচিত না লাইব্রেরির কর্তৃপক্ষের কাছে ব্যাপারটা জানানো? কিন্তু আবার ভাবি, কি দরকার বাবা এই অশুভ জায়গায় আবার যাওয়ার? এই ঘটনার পর আমি আর লাইব্রেরিতে যাইনি, ওই বিল্ডিংয়ের ছায়াও মারাইনি। কিন্তু মাঝে মধ্যে ওই মেয়েটার কথা মনে পড়ে। মনে পড়ে মেষমানব আর ওর ডোনাটের কথা। আমার জুতো জোড়ার কথাও মনে পড়ে। ওদের আর দেখা পাবো না। আচ্ছা, এরাই কি আসলেই সেখানে আছে, নাকি সবই আমার কল্পনা? কে জানে। আমি শুধু এটুকু জানি,
আমার পাখিটা আর জুতো জোড়া সারা জীবনের জন্য হারিয়েছি। গত সপ্তাহে মা চলে গেলেন, বেশ নীরবেই গেলেন। কি একটা আজীব ধরনের রোগ তার হয়েছিল, তাতেই চলে গেলেন। তার শেষকৃত্য অনুষ্ঠানেও তেমন কিছু করতে পারিনি। সব কিছুই বড় সাদামাটা। এখন আমি বাস্তবিক অর্থেই একা। মা, মেষমানব, আমার পাখি, সেই মেয়েটি কেউই নেই। রাতে বিছানায় শুয়ে ঘুম আসতে চায় না। একলা পড়ে থেকে কেবল সেই বেজমেন্টের দিনগুলো মনে পড়ে। কি ভয়াবহ নিঃসঙ্গ ছিল আমার দিনগুলো। এখনো নিঃসঙ্গ। আমার আশেপাশে অনন্ত নিঃশব্দ। অমাবস্যার মতো ভারী আর দুর্ভেদ্য এই একাকিত্ব আর নিঃসঙ্গতা। ধন্যবাদ সবাইকে। এখানে অদ্ভুত পাঠাগার বইটির সমাপ্তি ঘটল। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে পাশেই থাকবেন। পরের আরও অডিও স্টোরি নিয়ে হাজির হব আপনাদের সাথে। ভালো থাকবেন। ধন্যবাদ।